বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে আগরতলা চলছে দুদিনব্যাপী আলোচনা সভা। ত্রিপুরা রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে আগরতলায় চলছে দুদিনব্যাপী আলোচনা সভা। রাজ্যের রাজধানীর প্রজ্ঞা ভবনে এই আলোচনা সভা শুরু হয়। সবাই উপস্থিত ছিলেন বন দপ্তরের মুখ্য বন সংরক্ষক অনিল রস্তগি, ইউনাইটেড নেশনের জীববৈচিত্র্য শাখার প্রজেক্ট ম্যানেজার ঈশ্বর সি পূজার, নারবাডার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পি নায়ার, আইআইটি খড়গপুরের পরিবেশ শাখার ডিন ড এম পদ্মাবতী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য শাখার অধ্যাপক সব্যসাচী দাশগুপ্ত, ত্রিপুরা রাজ্য জীববৈচিত্র্য পর্ষদের ডিরেক্টর ডিকে শর্মা প্রমুখ। Industries from India who are using seaweed, which is very widely available in the oceans of this country along the coast of India. We call it as a seaweed, but it has an application of 200 different types of applications, right from toothpaste, what we use in the morning, to cakes, to different types of chemicals, and types of requirements. If you look at is the biofuel, future fuel, which is going to coming from the resource is the seaweed. That is what is the has been discussed. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার। এর অঙ্গ হিসেবে 3 দিনব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সারা দেশের মধ্যে শিক্ষাই রাজ্যকে শ্রেষ্ঠ করে তুলতে সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার 3 দিনব্যাপী নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিদর্শকের সাথে নতুন সিলেবাস নিয়ে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী তথ্য তুলে ধরে বলেন, রাজ্য শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। একে এগিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চালু করেছে। গত 22 জানুয়ারি 1371টা বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে হয় এই মত বিনিময়। আগামী 30 জানুয়ারি পশ্চিম ও ধলাই জেলার 1426টি স্কুলের শিক্ষকদের নিয়ে হবে মত বিনিময় সভা। এর আগে 983 জন প্রধান শিক্ষকদের নিয়ে সেমিনার সংগঠিত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি পরে শিক্ষকদের সাথে সরাসরি মত বিনিময় করেন। দেখুন, এটা আমি দেখে তো আশ্চর্য হয়ে গেলাম। 2 বছর পর পর সার্ভে স্কুলে ঢুকেছি, সে 61% ছেলে মেয়ে উত্তর দিতে পারছে। কি ম্যাথমেটিক্স, কি বেঙ্গলি, কি ইবিএস। সে যখন 5 উঠলো পার্সেন্টেজ কমে গেল, সে যখন 8 উঠলো পার্সেন্টেজ কমে গেল, সে যখন 10 উঠলো পার্সেন্টেজ কমে গেল। তাহলে কোথাও গলদ আছে। খুব ঠান্ডা মাথায় বিচার করতে হবে, খুব কঠিন বিষয়। এবং এবার 2015-তে দেখুন, 2015-তে এবার 10-এর দিকে যাচ্ছি। 2015-তে ইংলিশে 37 ছেলে মেয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারত, অথচ 2015-তে 37%, 2017 এসে 31 হয়ে গেল। তাহলে খারাপ করছে। আমার দরকার নেই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, কোন উত্তর নেই। মানুষ বেটার করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী শনিবার প্রজাতন্ত্র দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস মাঠে। জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন করবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। আগামী শনিবার প্রজাতন্ত্র দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বৃহস্পতিবার আসাম রাইফেলস মাঠে কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। চূড়ান্ত মহড়ায় রাজ্য পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর প্যারেড সহ পুরস্কার বিতরণের মহড়াও অনুষ্ঠিত হয়েছে। यहाँ से नोटिस ना हो। आज की परेड बहुत अच्छी रही। सभी प्लाटून्स ने बहुत अच्छा मार्च पास्ट किया।
और उम्मीद करता हूं कि 26 जनवरी के दिन इससे भी उत्कृष्ट प्रदर्शन होगा। आप लोग जब परेड में खड़े हों या परेड में आने से पहले, फॉलन होने से पहले परेड के बहुत थोड़ा सा पानी पी लें, ताकि प्यास वाली जो रिक्वायरमेंट है वो ना लगे। उम्मीद करते हैं जिस तरह से आज खिली धूप है, अच्छा मौसम है, ठीक इसी तरीके का मौसम 26 जनवरी को रहने की आशा है। परंतु बहुत ज्यादा पानी भी ना पी लें। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার এনএসএস এর উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যা মন্দির। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী হতে পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার আগরতলা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্যা মন্দিরের এনএসএস ইউনিট আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। গত 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী এনএসএস শিবির। শিবির শেষ হবে 28 জানুয়ারি। স্বাস্থ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের অন্যের জন্য বাঁচতে ও পৃথিবীর বুকে ছাপ রেখে যেতে আহ্বান জানান। রক্তদান শিবির ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তাদেরকে রক্ত দিতে হচ্ছে, থ্যালাসেমিয়া পেশেন্টদের রক্ত দিতে হচ্ছে, হেমিফিলিয়া পেশেন্টদের রক্ত দিতে হচ্ছে, গর্ভবতী মহিলারা তাদের ডেলিভারির সময় আমাদের রক্ত পুশ করতে হচ্ছে। এছাড়াও মেডিকেল জনিত কারণে, অসুস্থতার কারণে যাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যায়, 4, 5, 6 নেমে আসে, তাদেরকে আমাদের ব্লাড দিতে হচ্ছে। প্রচুর পরিমাণে ব্লাডের দরকার রয়েছে আমাদের রাজ্যে ব্লাড ব্যাংকগুলো। যারাই আজকে রক্তটা দেবেন, এই রক্তটা কিন্তু আমরা বছর বছর প্রিজার্ভ করে রাখতে পারবো না। আর যারাই রক্ত দিচ্ছেন, এই স্ক্রিনিং করার পর এই সবটা মিলে আজ থেকে 35 দিনের মধ্যে সেটাকে ব্যবহৃত করতে হবে। এই 35 দিনের মধ্যে যদি আমরা ব্যবহৃত না করি, রক্তটাকে আমাদের নষ্ট করে ফেলে দিতে হবে। তো এতকাল কি হতো, কোন কোন মাসে দেখা যেত প্রচুর পরিমাণ রক্তদান শিবির হচ্ছে, মানে যা প্রয়োজনীয়তা রয়েছে তার থেকেও বেশি সাপ্লাইটা হতো। আবার কোন কোন মাসে দেখা যেত, যেমন পুজোর মাস, কোন উৎসব পার্বণের মাস, ইলেকশনের মাস, এই মাসগুলোতে রক্তদান শিবির হতো না। একটা ক্রাইসিস দেখা দিত ইলেকশন মানে এই ব্লাড ব্যাংকগুলোতে। কাজে এটাকে আমরা ইউনিফর্মিটি আমরা আনার চেষ্টা করছি, যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যেন একটা ভারসাম্যতা বজায় থাকে। তার জন্য আমরা একটা চেষ্টা করছি, একটা ক্যালেন্ডার তৈরি করার চেষ্টা করছি। এমনি কিছু কিছু দিন রয়েছে, কারোর মৃত্যু দিবস, জন্ম দিবস, কারোর ম্যারেজ অ্যানিভার্সারি, কোনো ফাউন্ডেশন ডে ইত্যাদি। আমরা সেই ডেটগুলোকে আমরা তাদেরকে লিবার্টি দিয়েছি, আপনারা সেই ডেটগুলোকে রেখেই প্রত্যেক 4 মাস অন্তর অন্তর আপনারা আবার ক্যাম্প করুন। আমি 4 মাস এই কারণে বলছি, আফটার এভরি 390 to 120 days এই যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 27 জানুয়ারি থেকে 4 দিনব্যাপী চরিলামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে শিশু উৎসব। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। প্রথমবারের মতো শিশু উৎসব অনুষ্ঠিত হবে চরিলাম খেলার মাঠে। 4 দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে 27 জানুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানের শুভ সূচনা করবেন, থাকবেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনও। শিশু উৎসব উদ্যোক্তা চরিলাম রবীন্দ্র নজরুল সংস্কৃতি চটা কেন্দ্র। 14 রকমের ইভেন্টে প্রতিযোগিতা হবে এই শিশু উৎসবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান উৎসব কমিটির কর্মকর্তারা। আগামী 27 জানুয়ারি থেকে 30 জানুয়ারি বাজার সংলগ্ন যে স্কুলের মাঠ, খেলার মাঠ, সেই খেলার মাঠে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি প্রথম বর্ষ শিশু উৎসব। এই শিশু উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী উপমুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণু কুমার দেব বর্মন মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া শান্তনা চাকমা মহোদয়।
তাছাড়া উপস্থিত থাকবেন সিপাহীজলা জেলার জেলা শাসক চৈলাবী বিডিও ম্যাডাম, জেলা শিক্ষা আধিকারিক এবং মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক এথনা মিত্র মহোদয়। ওপেনিং এর দিন 27শে জানুয়ারি আমাদের যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক বদলির প্রতিবাদে স্কুলে তালা ঝুলালো ছাত্রছাত্রীরা। ঘটনা কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক বদলির প্রতিবাদে কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তালা ঝোলালো। শিক্ষক সুবোধ দাসের বদলি প্রত্যাহার, বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবিতে এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুলে তালা ঝুলিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন শাসক দলের নেতা সুব্রত দেব সহ অন্যান্য নেতৃত্বরা। তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করান। শিক্ষক সুবোধ দাসকে এ স্কুলে রাখা হবে বলে এমন প্রতিশ্রুতি দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেন। বিদ্যালয়ে দীর্ঘদিন লাইসেন্সের কোনো টিচার ছিলেন না। তারপর এখানে একজন টিচার কদমতলা থেকে ট্রান্সফার করা হয়েছিল, যার নাম সুবোধ রঞ্জন দাস। তারপর 5-6 মাস আগে ওনাকে এখানে আনা হয়েছিল। আবার আমাদের প্রধান শিক্ষক গত কয়েকদিন পূর্বে জানিয়ে দিলেন যে সুবোধ রঞ্জন দাস এখান থেকে আবার ট্রান্সফার। কোথায় যাবেন? কদমতলা যাবেন। তারপর আমরা জানতে পারলাম যে কদমতলায় যথেষ্ট পরিমাণে শিক্ষক আছেন, সেখানে নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া আমাদের বিদ্যালয়ে যদিও উনি লাইসেন্সের টিচার, তারপরেও তিনি ইংলিশে অনেক দক্ষ, তিনি ইংলিশের ক্লাস করান। সাংস্কৃতিক বিষয়ে তিনি যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করেন, অনুষ্ঠান পরিচালনা করেন। তো ওনাকে নিয়ে কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে কালাঙ্গের বাড়ি স্কুলের ছাত্ররা নাকি স্ট্রাইক করছে। শুনে সঙ্গে সঙ্গে এখানে আসলাম, এসে দেখলাম ছাত্ররা স্ট্রাইক করেছে। তাদের যে দাবিগুলো করেছে, দাবি ন্যায্য দাবি। আমি ডেপুটি ডিরেক্টরের সঙ্গে আলাপ করে আজকে এখানে সুবোধ দাস বলে একজন টিচার আছেন, ওনাকে তারা বদলি হওয়ার জন্য এসেছিলেন, তারা উনি থাকবেন এখানে, আমরা এই আশ্বাস দিয়েছি। আর বাকি যে কাজগুলো আছে এটা ওদের ন্যায্য দাবি, ওটা আমি বলেছি ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওটা কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তার খাদে পড়ে বাইক দুর্ঘটনায় আহত 2 জন। ঘটনা বিশালগড় বিএসএফ ক্যাম্প সংলগ্ন। পৃথক দুটি যান দুর্ঘটনার আহত 2, তারা হলেন শামু রবি দাস এবং টিটন নাথ। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে বিশালগড় থানা এলাকার বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। রাস্তার খাদে পড়ে বাইক দুর্ঘটনার গুরুতর জখম হয় শামু রবি দাস। রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। কর্মীরা ছুটে এসে তাকে পৌঁছে দেয় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার মাথায় মুখে জখম হয়, পরে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। ক্যাম্পের 1 নম্বর গেটের সামনে একটা কল হয়েছে, আমরা কল করছে স্পেশাল কল, আমরা গিয়া ইনজুড পার্টি আইনা হাসপাতাল দিয়ে দিছি। কি নাম ওর? শামু রবি দাস। বাড়ির ঠিকানা পেয়েছেন? বাড়ির ঠিকানা কইতে পারছে না। হে কটার সময় হয়েছে কোনটা? তো ফাঁসের আর কিরকম ইনজুরি হ্যাঁ হয়েছে, ব্যথা পাইছে কিছু। কি বাইক এটা? কিভাবে হয়েছে? বাইকটার নাম্বার নাই, নতুন। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? কিভাবে হয়েছে আমরা কইতে তো না, আমরা গিয়া দেখছি কইরে রইছে। বিদ্যুৎ কেন্দ্রের সামনে? হ্যাঁ হ্যাঁ, বিশালগড় ফায়ার সার্ভিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশালগড় ফায়ার সার্ভিস। দ্বিতীয় ঘটনাটি হয় বৃহস্পতিবার সকাল বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারাস্থিত বিশালগড় কামথানা সড়কে 5 জন যাত্রী নিয়ে একটি মারুতি গাড়ি বিশালগড়ের দিকে আসছিল। এমতো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে চালক টিটন নাথ জখম হয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে আনে বিশালগড় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। যদিও গাড়িটিতে থাকা 5 জন যাত্রী কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজকে 9:20 আমরা একটা কল পাই, বিশালগড় ফায়ার সার্ভিস একটা কল আসছে, ঘনিয়ামারা চৌমনি পাঞ্চেত অফিসের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই কলটা পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে যাই। ওইখান থেকে গিয়া আমরা 5 জন লোক কালেকশন করি। এর মধ্যে বেশি ইনজুরি রিটন না, বেশি ইনজুরি হয়েছে। আর 4 জন আছে, অল্প হয়েছে, তো হাত পা ব্যথা হয়েছে, কাটছে, এমন পাইছে। তারা আমরা অলরেডি বিশালগড় হসপিটাল নিয়ে পৌঁছাইয়া ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সংগঠিত হলো লোকজন শক্তি পার্টির নতুন রাজ্য কমিটি। সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের নেতৃত্বরা। লোকজন শক্তি পার্টির রাজ্য কমিটি গঠিত হয়েছে। নতুন রাজ্য কমিটির সভাপতি হিসেবে রূপম কর, সাধারণ সম্পাদক হিসেবে 4 জনকে, সম্পাদক হিসেবে 6 জনকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি গঠন করার কথা জানান নেতৃবৃন্দরা। এক প্রশ্নের উত্তরে দলের সভাপতি রূপম কর জানান, আগামী 16 ও 17 ফেব্রুয়ারি রাজনীতি দলের কর্মসমিতির বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করার পাশাপাশি রাজ্যের 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা সবাই আজকে এখানে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন লোক জনশক্তি পার্টির পূর্বতন একটি কমিটি ছিল, কিন্তু গত বিধানসভা ইলেকশনের আগে সেই কমিটির যারা পদাধিকারী ছিল তাদের থেকে বেশ কিছু লোক বিজেপিতে জয়েন করেছিল বা অন্যান্য কাজে তারা পার্টি ছেড়ে দিয়েছিল। তারপর নর্থ ইস্টের যিনি অবজারভার আছেন মীরা চক্রবর্তী, তিনি ত্রিপুরা এসেছিলেন গত ডিসেম্বর মাসে। আসার পর উনি আমাদের সাথে মিটিং করেন এবং মিটিং করার পর উনি নতুন একটি স্টেট কমিটি গত 8 তারিখ উনি সেন্ট্রাল কমিটি থেকে অ্যাপ্রুভেল করে আমাদেরকে পাঠিয়েছেন। সেটা সম্পর্কে অবগতি করার জন্য আজকের এই প্রেস মিট। উনি আজকে আসতে পারেননি, উনি বিহার গেছেন একটি ইলেকশনের কাজে। তো উনি সামনের মাসে এসে আবার আপনাদের সামনে এই কমিটি নিয়ে কথাবার্তা বলবেন। আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছে আমাদের নতুন স্টেটের ভাইস প্রেসিডেন্ট স্বপন বণিক, উপস্থিত আছে আমার ডান সাইডে উনিও স্টেটের ভাইস প্রেসিডেন্ট আবুল খায়ের মৈশান, উপস্থিত আছে পার্টির নতুন যিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন সুব্রত পাল, উপস্থিত আছে সেক্রেটারি দেবব্রত দাস। আমরা আজকে 5 জন মিলে আজকে এই প্রেস কনফারেন্স করছি। আজকে এই প্রেস কনফারেন্সের নতুন স্টেট কমিটির লিস্টটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এবং আমি আবার লিস্টটা পড়ে দিচ্ছি। স্টেট কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে, আমার নাম রূপম কর। স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বপন বণিক, আবুল খায়ের মৈশান, কামাল খান। চিফ সেক্রেটারি হিসাবে শুভম বণিককে নিযুক্ত করা হয়েছে। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুনাফুদ্দিন, রীতা দেবনাথ, সুব্রত পাল এবং কমল দেবকে নিযুক্ত করা হয়েছে। সেক্রেটারি হিসাবে গোপাল দেবনাথ, দেবব্রত দাস, সুশীল মালাকার, অভয় বিক্রম চাকমা, আফরুক আলী, সুলতান আহমেদকে নিযুক্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ঘটনা তেলেমুরা মহারানীতে। নিজ বাড়ির ঢিলছোড়া দূরত্বে এক দিনমজুর শ্রমিকের মৃতদেহ উদ্ধার। ঘটনা বুধবার রাত 9:30 নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গার রেল ব্রিজ সংলগ্ন তেলিয়ামুড়া মহারানী রাস্তার পাশে। মৃত ব্যক্তির নাম পুতুল শর্মা, বাড়ি মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অফিস টিলায়। তার চোখে মুখে রক্তের দাগ। এ কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, এ নিয়ে দ্বন্দ্বে পুলিশ। জানা যায় বুধবার রাতে 9:30 নাগাদ পথচারীরা মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় তেলেমুড়া মহারানী রাস্তার পাশে পুতুল শর্মার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। পাশে পাওয়া যায় তার বাইসাইকেলটিও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তার বাড়িতে। ছুটে আসে বাড়ির লোকজন। খবর দিলে আসে দমকল বাহিনীও। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় তেলেমুড়া মহকুমা হাসপাতালে। মৃত ব্যক্তির স্ত্রী রাধারানী শর্মা জানান, তার স্বামী ভালো মানুষ ছিলেন, জানামতো তার কোনো শত্রু ছিল না, সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী ছিলেন। একই অভিমত এলাকাবাসীরও। তাহলে প্রশ্ন, এটা কি দুর্ঘটনা নাকি খুন? দুর্ঘটনা হলে কি করে হলো এই ঘটনা, আর খুন হলে কেই বা কাহা এই নিরীহ মানুষটিকে খুন করবে, এ নিয়ে দ্বন্দ্বে পুলিশ। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনা? মাইগঙ্গা। তাহলে কি মানে জীবিত আছে নাকি? বলতে পারবো না, ডাক্তার কনসাল্ট করছে। গুরুতর আহত? গুরুতর আহত। হ্যাঁ, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল থেকে উত্তর বক্সনগর জামে মসজিদ প্রাঙ্গণে 3 দিনব্যাপী সোনামুড়া মহকুমা ভিত্তিক ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল থেকে বক্সনগর জামিয়া ইসলামিয়া দারুল উলুম উত্তর বক্সনগর জামে মসজিদের মাঠে 3 দিনব্যাপী সোনামুড়া মহকুমা ভিত্তিক ইজতেমা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এখানে একটি দিন শিক্ষার জন্য মুসলিম ছাত্রদের হাফিজিয়া মাদ্রাসা গঠন করেন বক্সনগর এলাকার
লোকজন। সাধারণ মানুষের অর্থে এটি পরিচালিত হয়। মাত্র 5 মাস আগে একটি অস্থায়ী মাদ্রাসা বাড়িতে পথ চলা শুরু করে। বর্তমানে 3 জন শিক্ষক, 20 জন ছাত্রসহ 5তলা ফাউন্ডেশনে একটি বাড়ি নির্মাণের কাজ ধরা হয়েছে। ভারতীয় ইসলামী অপসংস্কৃতি থেকে বাঁচানোর শুভ উদ্যোগকে স্বাগত জানান শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। আগামীকাল থেকে 3 দিনব্যাপী অনুষ্ঠানে মহকুমার 15 থেকে 17,000 লোক জমায়েতে হবে বলে আশা ব্যক্ত করেন কমিটির লোকজন। সমাজের বিভিন্ন অপকর্ম কুকর্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা দ্বীনি শিক্ষার মাধ্যমে এর প্রচেষ্টা চালানোর জন্য গোটা বক্সনগর এলাকার মধ্যে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বক্সনগর নামে গত 6 মাস পূর্বে একটি পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা স্থাপন করেছি। বর্তমানে আমাদের এই মাদ্রাসায় 20 জন ছাত্র ও 3 জন শিক্ষক রয়েছেন এবং একটি অস্থায়ী ঘরে ছাত্রগুলা থেকে লেখাপড়া করেন। মাদ্রাসার নির্মাণ কাজ চলছে, একটি 5তলা ভবনের নির্মাণ কাজ। উক্ত কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে আগরতলা 35 নং ওয়ার্ডে এক সাফাই কর্মসূচি সংঘটিত হয়। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে আগরতলার 35 নম্বর ওয়ার্ডে এক সাফাই কর্মসূচি সংঘটিত হয়। পুর পরিষদ ডালিয়া সিংহের নেতৃত্বে এই সাফাই অভিযানে এলাকার সাধারণ মানুষ উৎসবের মেজাজে অংশ নেয়। পুর পরিষদ জানিয়েছেন, আগামী 25 জানুয়ারি থেকে এলাকার মাজারে 2 দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলা ঘিরে এই সাফাই অভিযান বলে জানান তিনি। শরীর ও মনকে সুস্থ রাখতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর জোর দেন তিনি। কোনো লেবার বা কাউকে না দিয়ে নিজেদের মধ্যে চেষ্টা করেছেন, চিন্তা করেছেন। এটা খুব একটা সুন্দর চিন্তাধারা। ওইরকম চিন্তাধারা সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থাক, এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে থাক, তাহলে আমাদের প্রধানমন্ত্রী যে চিন্তাধারা সাফাই অভিযান মানুষের মধ্যে মঙ্গল এবং স্বাস্থ্যকর একটা পরিবেশ নিয়ে আসে, সেটা বজায় থাকবে। আমি প্রত্যেকের কাছে বলবো, আজকের এই ওনারা এখানে যে মেলার উপলক্ষে যে সাফাই অভিযানটা করছেন, সেটা না করে সবসময় যেন ওনারা সেটা বজায় রাখেন, তাহলে পরিবেশ সব সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং প্রত্যেকের ভালো থাকবেন, সেই আশা আমরা রাখি এবং প্রত্যেকেই তা রাখবেন। নমস্কার। আমাদের মিডিয়া ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। ওনারা কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, আমাদের জন্য অপেক্ষা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৌস্তবপাল স্মৃতি দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সোনামুড়া এনসিএস স্কুল মাঠে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক ও বিভিন্ন রাজনীতিবিদরা। বুধবার 23 জানুয়ারি অনুষ্ঠিত হলো গত 6 তারিখ থেকে সোনামুড়া এনসিএস স্কুল মাঠে চলা কৌস্তবপাল স্মৃতি দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্রেন্ডস ইউনিয়ন বনাম দশমীঘাট। স্থানীয় ব্লাড ড্রপস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, প্রাক্তন বিধায়ক সবল ভৌমিক, মহকুমা শাসক সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। উক্ত ফাইনাল ম্যাচের নির্ধারিত 16 ওভারের খেলার প্রথম ব্যাট করতে নেমে 94 রান সংগ্রহ করে দশমীঘাট জবাবে ব্যাট করতে নেমে 5 উইকেটের বিনিময়ে জয়লাভ করে ফ্রেন্ডস ইউনিয়ন। এই দিনের এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য সোনামুড়া এনসিআই মাঠে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এখানে খেলাটার একটাই উদ্দেশ্য ছিল সোনামুড়া ব্লাড ড্রপসেরই একজন কর্মকর্তার সন্তান গত 1 বছর হয়নি, উনি প্রয়াত হয়েছেন এখানটায় সোনামুড়ার। সেই ব্লাড ড্রপেরই উদ্যোগে ওই সন্তানের উদ্দেশ্যে কৌস্তবপাল উদ্দেশ্যে আজকে গত 6 তারিখে খেলাটা আরম্ভ হয়েছিল। আজকে তার ফাইনাল খেলা। আমি তাই বলছিলাম আজকে একটা শুভ দিন, সারা ভারতবর্ষে এই শুভ দিনকে পালিত করছে নেতাজি সুভাষ বসুর জন্মদিন 123তম। তার সঙ্গে সোনামুড়ার এই প্রখ্যাত ছেলে, গুণী ছেলে, এই 6 মাস আগে এই সোনামুড়াতেই ওনার প্রাণ একটা বিশেষ ঘটনার কারণে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।